আমরা এবার তোমাদেরকে আরও কয়েক ধরনের গতি সম্পর্কে বলবো, যার মধ্যে প্রথম গতিটা হচ্ছে স্থলন গতি বা স্লিপিং মোশন। তো এটা জানানোর জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা কাঠের চাকা। তোমরা জানো চাকা তার মাঝখানে থাকা কোনো একটা অক্ষের সাপেক্ষে সুন্দরভাবে ঘুরতে পারে। এখন আমি এই চাকাটাকে একটা নির্দিষ্ট তলের উপর বা সারফেসের উপর রাখলাম, এমনভাবে রাখলাম যাতে এই সারফেস এবং চাকার তলের মধ্যকার যে ঘর্ষণ বল আছে তার মানটা শূন্য থাকবে। তার মানে আমরা এখানে সম্পূর্ণ মসৃণ একটা তলের উপর চাকাটাকে রেখেছি। তো এখন আমি যদি চাকাটাকে এমনভাবে চালনা করি যাতে চাকাটা না ঘুরে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, তাহলে আমরা এই ধরনের গতিকে বলবো স্থলন গতি বা স্লিপিং মোশন। তার মানে যখন কোনো একটা ঘর্ষণহীন তলের উপর কোনো একটা বস্তুকে রাখার পর তাকে যদি না ঘুরিয়ে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে নিয়ে যাওয়া হয়, তখন ওই ধরনের গতিকে আমরা বলি স্থলন গতি বা স্লিপিং মোশন। তার মানে এই চাকাটার কিন্তু অ্যাবিলিটি ছিল ঘোরার, বাট সে না ঘুরে সিম্পলি একটা সুন্দর চলন গতি তৈরি করে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছেছে। তাহলে আমাদের স্থলন গতির একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, ঘর্ষণহীন তল হতে হবে, একই সাথে এর মধ্যে কোনো ঘূর্ণন গতি কাজ করতে পারবে না। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি চাকাটা একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে এই বেগের অবশ্যই একটা মান থাকবে। তো আমি ধরে নিলাম আমাদের এই বেগের মানটা হচ্ছে ভি। তার মানে ভি পরিমাণে সমবেগ নিয়ে চাকাটা যদি সামনের দিকে যায়, তাহলে অবশ্যই আমাদের এই গতির জন্য একটা গতিশক্তি থাকবে। তো গতিশক্তিকে আমরা কে দিয়ে প্রকাশ করি? কি এর মানটা হবে কি, হাফ ইন্টু ওই চাকাটার ভর ইন্টু ওই চাকাটার বেগের বর্গ। তাহলে এই ধরনের গতিগুলোই হচ্ছে স্থলন গতি, যেটা সাধারণ চলন গতির মতো করে কাজ করে। বাট এখানে স্থলন গতি হওয়ার জন্য অবশ্যই এমন একটা বস্তুকে আমাদের সিলেক্ট করতে হবে যে বস্তুটা ঘুরতে পারে বা ঘোরার ক্যাপাবিলিটি আছে। তার মানে যে কোনো চাকাই কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারে, বাট ঘুরতে পারার সত্ত্বেও সে কিন্তু না ঘুরে সিম্পলি চলন গতির মাধ্যমে একটা নির্দিষ্ট বিন্দু থেকে গিয়ে পৌঁছেছে সমবেগ নিয়ে। তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা স্লিপিং মোশন বলে থাকি। আবার খেয়াল করে দেখো, আমাদের এখানে চাকাটা কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারতো, তাই না? এই যে একদম মাঝখানে একটা অক্ষ কিন্তু ছিল। তার মানে আমি যদি একদম শুরুতে চাকাটাকে এই জায়গাটাতে রাখি, খেয়াল করে দেখো, এখানে আমরা একটা অক্ষ পাবো, এবং একটু পরে যখন চাকাটা ঘুরছে, মানে ঘুরছে না আসলে, চাকাটা যখন চলছে, তখন কিন্তু তার এই অক্ষের যেই অবস্থানটা সেটা কিন্তু সরলরেখা বরাবর পরিবর্তন হয়ে আমাদের এই লাস্ট ফাইনাল পয়েন্টে গিয়ে পৌঁছেছে। তার মানে আমরা এটাকে এই বিন্দু ধরতে পারি, আর এই বিন্দুটাকে আমরা এখানে বি বিন্দু ধরতে পারি। দ্যাট মিন্স এই থেকে বি পর্যন্ত আমরা এখানে একটা সরলরেখা পাচ্ছি। তার মানে স্থলন গতিতে যেটা হয় সেটা হচ্ছে, যে অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতে পারে, ওই অক্ষটা আসলে সরলরেখা বরাবর চলাচল করে। যেমন দেখো, এ থেকে শুরু করে বি বিন্দু, আমি এটাকে বি বিন্দু ধরেছিলাম, তাহলে এ থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত একটা সরল পথ আমরা দেখতে পাচ্ছি। এবং এই সরল পথটা কার সরল পথ? অবশ্যই এই চাকাটা যে অক্ষকে কেন্দ্র করে ঘুরে ওই অক্ষটার সরল পথ। তাহলে স্লিপিং মোশনের মধ্যে কোনো ঘূর্ণায়মান বস্তুর অক্ষ সরলরেখা বরাবর চলে, কিন্তু ওই অক্ষকে কেন্দ্র করে ওই বস্তুটা কখনোই ঘোরে না। যেহেতু আমাদের এখানে এই চলনটা হচ্ছে একটা ট্রান্সলেটরি মোশন বা চলন গতির মতো, তাই সেজন্য আমরা এটার জন্য গতিশক্তিটাকে কেটি দিয়ে প্রকাশ করি। তার মানে কেটি হচ্ছে আমাদের স্থলন গতির জন্য গতিশক্তি, এবং এখানে টিটা হওয়ার মেন কারণটা হচ্ছে এটা একটা ট্রান্সলেটরি মোশন বা চলন গতি, সেজন্য। তারপর আমরা যে গতিটা দেখব সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা স্পাইনিং। তো ঘূর্ণন বা স্পাইনিংটা অনেক সহজ। তুমি আগের মতো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা চাকা আছে, এবং আমরা ইচ্ছা করলে চাকাটাকে কোনো একটা নির্দিষ্ট তলের উপর রাখতে পারি অথবা নাও রাখতে পারি, এটা তোমার ইচ্ছা। তো আমরা করলাম কি, আমরা এই চাকাটার মাঝখানে একটা নির্দিষ্ট পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং এই পয়েন্ট বরাবর কিন্তু একটা অক্ষ কাজ করে। দ্যাট মিন্স এই অক্ষটাকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু চাকাটা ঘুরতে পারে। তো যখন কোনো একটা অক্ষকে কেন্দ্র করে চাকাটা ঘুরবে একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে, ধরে নাও ওমেগা পরিমাণ কৌণিক বেগ, এবং একই সাথে আমাদের এই অক্ষটা যদি তার দিক পরিবর্তন না করে বা অবস্থান পরিবর্তন যদি না করে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি বা স্পাইনিং মোশন। তুমি দেখতে পাচ্ছ, আমরা যদি একদম চাকার মাঝখান বরাবর একটা অক্ষ কল্পনা করি, ধরো এই হচ্ছে আমাদের সেই অক্ষ, এবং এই অক্ষকে কেন্দ্র করে কিন্তু মোটামুটি ঘড়ি কাঁটার দিকে আমাদের এই চাকাটা ঘুরছে। তাহলে এই ঘূর্ণনের ফলে কিন্তু আমাদের অক্ষটা তার অবস্থানে পরিবর্তন করছে না। দ্যাট মিন্স অক্ষটা আমাদের ডান দিকেও যাচ্ছে না, অথবা অক্ষটা আমাদের বাম দিকেও যাচ্ছে না, কোনো দিকেই যাচ্ছে না। এবং এই স্থির অক্ষকে কেন্দ্র করে যখন চাকাটা একটা নির্দিষ্ট কৌণিক গতি নিয়ে ঘুরবে, তখন এই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি বা স্পাইনিং মোশন। এবং এই ঘূর্ণন গতির জন্য আমরা অবশ্যই একটা ঘূর্ণন বেগ পাবো, যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করেছি। তাহলে চলো আমরা এখন এই বস্তুটার জন্য বা এই ঘূর্ণন গতির জন্য মোট গতিশক্তিটা বের করি। এবং যেহেতু এটা ঘুরছে, তার মানে এটা একটা রোটেশন তৈরি করেছে, এজন্য এই বস্তুটার জন্য যে গতিশক্তি পাবো সেটাকে কে অফ আর দিয়ে প্রকাশ করা হয়।
তো এখন যেহেতু আমাদের বস্তুটা ঘুরছে, তার মানে বস্তুর অবশ্যই একটা ভর আছে, দ্যাট মিনস চাকাটার একটা ভর আছে। একই সাথে যেহেতু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে এই বস্তুটার ওই অক্ষকে কেন্দ্র করে একটা জড়তা ভ্রামক বা আই রয়েছে। এবং একই সাথে আমাদের এই চাকাটারও কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বা আর রয়েছে। আর আমরা জানি যে আমরা যদি কোনো একটা অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তুকে ঘোরানো শুরু করি, তাহলে অবশ্যই তার জন্য একটা চক্রগতির ব্যাসার্ধ কাজ করবে, দ্যাট মিনস কে কাজ করবে। তাহলে আমরা যদি এখানে মোট গতিশক্তি বের করতে চাই এই স্পাইনিং মোশন বা ঘূর্ণন গতির জন্য, তাহলে তার মানটা কি হবে? তার মানটা হবে হচ্ছে হাফ ইন্টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক গতির স্কোয়ার। যেহেতু আমরা এখানে কোনো প্রকার চলন গতি দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমরা দেখো এটাকে একটু ভাঙতে পারি। তাহলে আমাদের এটা হবে হচ্ছে হাফ ইন্টু আই। আই মানে হচ্ছে কি? আই মানে হচ্ছে সিম্পলি ওই বস্তুটার ভর ইন্টু চক্রগতির যে ব্যাসার্ধটা আছে তার বর্গ। এবং এখানে ওমেগা স্কোয়ার, যেটা ওমেগা মানে কি? তুমি ধরে নাও আমাদের বস্তুটার উপর যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি যদি স্পর্শক বরাবর একটা বেগ কল্পনা করি, সেটা হচ্ছে ওই বস্তুটার রৈখিক বেগ। এবং এই রৈখিক বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। তাহলে আমরা এখান থেকে সরাসরি ওমেগার মানটা পাবো বা কৌণিক বেগের মানটা পাবো। এবং এই কৌণিক বেগের মানটা হবে রৈখিক বেগ ডিভাইড বাই এই বস্তুটার ব্যাসার্ধ, দ্যাট মিনস এই চাকাটার ব্যাসার্ধ। তাহলে সেম জিনিসটা আমি এখানে বসিয়ে দিই, ভি ডিভাইড বাই আর, এটার বর্গ বসবে এখানে। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমরা এখানে বলতে পারি পরের লাইন হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, আর এখানে হবে কে ডিভাইড বাই আর, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এই যে আমরা এই টোটাল জিনিসটা পেলাম, এটাই হচ্ছে আমাদের স্পাইনিং মোশনের মোট গতিশক্তির মান বা গতিশক্তির ফর্মুলা। এখন এখানে খেয়াল করো, আমাদের একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ এবং সাধারণ ব্যাসার্ধের অনুপাত, এবং এটা এখানে বর্গ আকারে আছে। তাই যদি হয়ে থাকে, তাহলে চিন্তা করে দেখো আমাদের এতটুকু পার্ট কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম, তাই না? এবং এতটুকু পার্ট কি ছিল? আমাদের চলন গতির জন্য গতিশক্তি ছিল। তাহলে এই চলন গতির জন্য যে গতিশক্তি, সেটাকে আমরা কে অফ টি দিয়ে প্রকাশ করেছি জাস্ট আগের স্লাইডে, এবং ওর সাথে আমরা গুণ করেছি এখানে কাকে? কে ডিভাইড বাই আর হোল স্কোয়ারকে। তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার পেলাম, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু স্পাইনিং মোশন নিয়ে চলবে বা ঘূর্ণন গতি নিয়ে চলবে, তখন ওই বস্তুটা যে গতিশক্তিটা আমরা পাবো, সেই গতিটির শক্তিটা হচ্ছে ওই বস্তুটা যদি চলন গতি নিয়ে চলতো, তাহলে ওই গতিশক্তি গুণন কে ডিভাইড বাই আর এর বর্গ, যেখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, আর হচ্ছে আমাদের ওই বস্তুটার সাধারণ ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি স্পাইনিং মোশনের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু ট্রান্সলেটরি মোশন, অথবা আমাদের স্থলন যে গতিটা ছিল বা যেটাকে আমরা স্লিপিং বলতাম, ওই মোশনের গতিশক্তির ইন্টু কে ডিভাইড বাই আর হোল স্কোয়ার। তো তাই হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখন ভিন্ন ভিন্ন বস্তুর জন্য এই মানগুলো দেখব। তো কীরকম মান হয়, যেমন আমি এখানে একটা চাকার মাধ্যমে তোমাদেরকে বিষয়টা দেখিয়েছি। এখন আমি যদি কোনো একটা রিং নিতাম, রিং মানে হচ্ছে কি? রিং তোমরা আই থিঙ্ক তোমরা সবাই চিনো। রিং মানে হচ্ছে আমরা চাকার মাঝখানে থাকে এই জিনিসগুলোকে যদি কেটে দিতাম, তাহলে বাইরের দিকে যে একটা বিশাল চাকতির মতো জিনিস থাকতো, সেটাই হচ্ছে রিং। তাহলে রিংয়ের জন্য আমাদের কে ডিভাইড বাই আর হোল স্কোয়ার এর একটা নির্দিষ্ট মান থাকে, এবং এই নির্দিষ্ট মানটা হচ্ছে কত? 1 থাকে। তার মানে আমি যদি রিং নিয়ে কাজ করতাম, তাহলে আমাদের অবশ্যই কে আর এবং কেটি এদের মানটা সমান হতো। তারপর আমি যদি কোনো একটা চাকতি বা ডিস্ক নিয়ে কাজ করি, তাহলে তার জন্য কিন্তু কে ডিভাইড বাই আর এর মানটা সম্পূর্ণ ভিন্ন হবে। দ্যাট মিনস কে ডিভাইড বাই আর তো না, এটা হচ্ছে বর্গ, এই বর্গের মানটা হবে হচ্ছে 1 ডিভাইড বাই 2। তার মানে তোমার এই বস্তুটা যদি ডিস্ক হতো বা কোনো একটা চাকতি হতো, তবে এই চাকতিটার জন্য কে ডিভাইড বাই আর এর মানটা হতো, মানে এর বর্গের মানটা হতো 1 ডিভাইড বাই 2। এবং ফাইনালি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোনো একটা নিরেট গোলক, তার মানে আমরা এটাকে ইংলিশে সলিড স্পিয়ার লিখতে পারি। সলিড স্পিয়ার মানে হচ্ছে নিরেট গোলক। নিরেট গোলকের জন্য কে ডিভাইড বাই আর যেটা, ওর বর্গ যেটা, সেটার মানটা আলাদা, এবং নিরেট গোলকের জন্য তার মানটা আসলে ডিস্কের মতোই, দ্যাট মিনস এটা হবে 1 ডিভাইড বাই 2। তাহলে তুমি বুঝতে পারছো আমরা এখানে শুধুমাত্র চাকা নিয়ে কাজ করিনি, আমরা বাকি আরও 3টা জিনিস নিয়েই কাজ করেছি, এবং এদের প্রত্যেকের জন্য চক্রগতির ব্যাসার্ধ এবং সাধারণ ব্যাসার্ধের যে অনুপাত, তার বর্গের মানটা যথাক্রমে এগুলো। তাহলে ফাইনালি আমি যদি এক সেন্টেন্সে ঘূর্ণন গতি বা স্পাইনিং মোশনের কথা বলি, তাহলে সেটা হচ্ছে কি? কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে, এটাই তার ঘূর্ণন গতি বা স্পাইনিং মোশন। বাট ওই অক্ষটা কখনোই একটা নির্দিষ্ট দিক বরাবর চলে যাবে না। দ্যাট মিনস আমাদের ঘূর্ণন গতির জন্য সেই অক্ষটা স্থির থাকবে, সে অক্ষের কোনো
পরিবর্তন হবে না, দ্যাট মিন্স অবস্থানে পরিবর্তন হবে না। তারপরে যে গতিটা দেখব সেটা হচ্ছে ঘূর্ণমান গতি বা রোলিং মোশন, যেটাকে আমরা চলন ঘূর্ণন গতিও বলে থাকি। দ্যাট মিন্স আমি যদি তোমাদেরকে আবারও চাকার মাধ্যমে দেখাই, খেয়াল করে দেখো চাকাটা একটা নির্দিষ্ট তলের উপর বসে আছে এবং আমরা করলাম কি, চাকাটাকে এমনভাবে চালনা করলাম যাতে চাকাটা ঘুরছে এবং একই সাথে তার ঘূর্ণন অক্ষটাও একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। দ্যাট মিন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অক্ষটাকে কেন্দ্র করে চাকাটা ঘুরছে ওই অক্ষটা খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তার মানে একদম শুরুতে আমাদের চাকাটার অক্ষ ছিল একটা নির্দিষ্ট পয়েন্টে এবং সেই অক্ষটা কিছু সময় পর অন্য একটা পয়েন্টে চলে গেছে। তাহলে আমরা যদি একদম প্রথম থেকে অ্যানিমেশনটা আবার তোমাদেরকে দেখাই তাহলে খেয়াল করো আমাদের এখানে এই জায়গাটা ছিল একটা নির্দিষ্ট পয়েন্ট, তুমি এটাকে এই পয়েন্ট ধরে নিতে পারো। তো যখন আমাদের এই জায়গাটাকে আমরা ঘূর্ণমান করলাম বা রোলিং করলাম তখন এই পয়েন্ট থেকে সরে গিয়ে আস্তে আস্তে আমাদের ঘূর্ণন অক্ষটা একদম দূরবর্তী কোনো একটা পয়েন্টে চলে যাচ্ছে। একই সাথে আমাদের কিন্তু এখানে একটা নির্দিষ্ট বেগ নিয়েও চাকাটা সামনের দিকে আগাচ্ছে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ একই সাথে আমাদের এখানে এই ঘূর্ণন অক্ষের একটা নির্দিষ্ট বেগ আছে এবং চাকাটা যে ঘুরছে এই ঘূর্ণনের জন্য তারও কিন্তু একটা ঘূর্ণন বেগ আছে, যেটাকে আমরা ওমেগা বা কণিক বেগ হিসেবে চিনে থাকি। তাহলে আমাদের এই চাকার মধ্যে একই সাথে দুইটা বেগ কাজ করে, একটা হচ্ছে রৈখিক বেগ যেটা চাকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আরেকটা হচ্ছে কণিক বেগ যেটা আমাদের এই চাকাটাকে ঘোরায়। তাই যদি হয় কাহিনী তাহলে এই ধরনের যে গতি সেটাকে আমরা বলি চলন ঘূর্ণন গতি বা রোলিং মোশন বা ঘূর্ণমান গতি। এবং আমাদের ফাইনাল কন্ডিশনে ধরো বি নামক এই পয়েন্টের মধ্যে আমাদের ঘূর্ণন অক্ষরটা এসে বসে আছে। তা এখন আমি যদি এই সম্পূর্ণ সিস্টেমের টোটাল গতিশক্তি বের করতে চাই তাহলে আমরা সেই গতিশক্তিটাকে কে অফ এন দিয়ে প্রকাশ করতে পারি। এটা তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি দিয়ে প্রকাশ করতে পারো, বাট আমি কোনো একটা বই দিয়ে দেখেছিলাম এটাকে কে এন দিয়ে প্রকাশ করেছে, তাই আমরা এখানে কে এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখো চাকাটা এখানে একই সাথে দুইটা গতি তৈরি করেছে, একটা হচ্ছে ভি পরিমাণ সমবেগ, আরেকটা হচ্ছে ওমেগা পরিমাণ সমকোণিক বেগ। তার মানে এই দুটো গতির জন্য চাকার মধ্যে দুইটা গতিশক্তি কাজ করবে, একটা হচ্ছে আমাদের চলন গতির জন্য গতিশক্তি, আরেকটা হচ্ছে ঘূর্ণন গতির জন্য ঘূর্ণন গতিশক্তি। তাহলে চলন গতির জিনিসটা হচ্ছে এটা আর ঘূর্ণন গতির জন্য গতিশক্তি জিনিসটা হচ্ছে এটা। দ্যাট মিনস আমরা কেটি এবং কে আর এই দুটোকে যদি যোগ করি তবেই আমরা এই টোটাল চাকার জন্য গতিশক্তিটা পেয়ে যাব। তাহলে আমাদের রোলিং মোশনের জন্য টোটাল গতিশক্তি হবে কি, কেটির মান কি ছিল হাফ ইন্টু কেটি মানে হচ্ছে চলন গতির জন্য গতিশক্তি। তাহলে চাকার ভরটা তুমি ধরে নাও এম, তাহলে আমরা এখানে পাবো হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আর এখানে ঘূর্ণন গতির জন্য আমরা জানি গতিশক্তি বের করার সিস্টেম হচ্ছে জড়তা ভ্রামক ইন্টু কৌণিক বেগের বর্গ। তার মানে চাকাটা যেহেতু তার অক্ষকে কেন্দ্র করে ঘুরছে তার মানে অবশ্যই তার একটা জড়তা ভ্রামক থাকবে। তাই যদি হয় কাহিনী তাহলে দেখো আমাদের এখানে আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি, সেটা হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে, হাফ ইন্টু খেয়াল করে দেখো আমাদের এখানে আমরা হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ারকে অন্যভাবে লিখতে পারি, তাই না? আমরা আগের স্লাইডে দেখেছিলাম আমরা কীভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ইন্টু কে ডিভাইড বাই আর তার উপর বর্গ, যেখানে কে হচ্ছে চাকাটার জন্য চক্রগতির ব্যাসার্ধ আর আর হচ্ছে আমাদের চাকাটার নর্মাল ব্যাসার্ধ। আমি যদি একটু দেখাই আমাদের এই চাকাটার ধরো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে দূরত্ব এটাই হচ্ছে চাকার ব্যাসার্ধ বা আর। তো এই যদি হয় আমাদের কাহিনী তাহলে আমরা এখান থেকে সরাসরি একটা লাইন পাবো, সেটা হচ্ছে দেখো হাফ ইন্টু এম ভি স্কোয়ার উভয় পক্ষে কমন যায়। তাহলে আমরা প্রথম পক্ষ থেকে পাচ্ছি শুধুমাত্র 1 আর দ্বিতীয় পক্ষ থেকে পাচ্ছি কে ডিভাইড বাই আর হোল স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে ভেঙে ফেলি তাহলে আমরা পাবো কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ঘূর্ণমান গতির জন্য বা রোলিং মোশনের জন্য মোট গতিশক্তির মান বা কে এন এর মান। তো এখানে তোমাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে চাকাটাই যে সামনে গিয়েছে তা না, আমাদের যে ঘূর্ণন অক্ষটা আছে দ্যাট মিনস এই বিন্দুতে একটা অক্ষ আমরা দেখতে পেয়েছিলাম চাকার জন্য। এই যে আমি যদি শুরুতে দেখাই তাহলে এই বিন্দুতে কিন্তু আমরা একটা অক্ষ দেখতে পেয়েছি। আমি একটু অক্ষটা এঁকে দিচ্ছি। তুমি ধরো না আমাদের অক্ষটা এই বরাবর কাজ করে, তার মানে এই অক্ষকে কেন্দ্র করে কিন্তু আমাদের চাকাটা এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোটামুটি ঘুরছে, না ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, নট বিপরীত দিকে। তাহলে ওমেগা পরিমাণ বেগ নিয়ে যদি ঘড়ির কাঁটার দিকে এরকম ঘুরতে থাকে এই অক্ষটাকে কেন্দ্র করে, তাহলে এই অক্ষটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ সামনের দিকে ভি পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে। তার মানে ভি পরিমাণ বেগটাকে আমি এখানে দেখাচ্ছি। তাহলে ঘূর্ণায়মান গতি হচ্ছে এমন একটা গতি যেখানে চাকাটা ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘোরে এবং একই সাথে ঘূর্ণন অক্ষটাও একটা নির্দিষ্ট সমবেগ নিয়ে সামনের দিকে বা পেছনের দিকে এগিয়ে যায়। তাহলে এটাই হচ্ছে কোনো একটা রোলিং মোশনের মূল কাহিনী।
এবং ঘূর্ণমান গতির জন্য তুমি এখানে মোট গতিশক্তি বা kn এর মানটা বের করেছো, যেটা মান হচ্ছে হাফ ইন্টু mv স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এখন তুমি চাইলে এটাকে আরেকটু মডিফাই করেও লিখতে পারো। তুমি তো জানো হাফ এমভি স্কোয়ার মানে কি। হাফ এমভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের কোনো একটা চাকার বা কোনো একটা বস্তুর ট্রান্সলেটরি মোশন যেটা আছে বা চলন গতি যেটা আছে সেটার গতিশক্তি। তার মানে আমরা এখানে কেটির মান বসাতে পারি হাফ এমভি স্কোয়ারের বদলে, তাহলে কেটি ইন্টু 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে রোলিং মোশনের জন্য মোট গতিশক্তির মান। তারপর তোমাদেরকে একটা বিশেষ ধরনের গতি দেখাবো, যেটাকে আমরা বলি স্থলন ছাড়া ঘূর্ণায়মান গতি বা রোলিং উইদাউট স্লিপিং। তো এর মানেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে একটা ছবির মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে আগের মতো করে একটা কাঠের চাকা দেওয়া আছে এবং আমরা চাকাটার মাঝখানে একটা অক্ষ দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এই অক্ষকে কেন্দ্র করে সুন্দরভাবে আমাদের এই চাকাটা ঘুরতে পারে, তাই না? তো আমি চাকাটার নিচে একটা তল রাখলাম এবং তল আর চাকার মাঝে একটা নির্দিষ্ট ঘর্ষণ বল এখন কাজ করবে। তার মানে এই জায়গাটাতে আমি ধরে নিলাম আমাদের এখানে ঘর্ষণ বল বা অ্যাপেস কাজ করছে। এখন আমি যদি চাকাটাকে এমনভাবে চালানো শুরু করি যাতে তুমি দেখতে পাচ্ছ চাকাটাও ঘুরছে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে এবং চাকাটা সামনের দিকে আগাচ্ছে, তার মানে চাকাটার একই সাথে চলন ঘূর্ণন গতি হচ্ছে। আবার তুমি দেখতে পাচ্ছ আমরা যে সারফেস বা তলের উপর চাকাটাকে রেখেছি, ওই সারফেস বা তলটাও কিন্তু সময়ের সাথে সাথে একই পরিমাণ বেগ নিয়ে চাকাটার সাথে সামনে আগাচ্ছে। তার মানে এখানে এই সারফেস বা তল এবং চাকা এদের মধ্যে কোনো প্রকার কোনো রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি নেই। তার মানে একজনের সাপেক্ষে আরেকজন একদম স্থিরভাবে রয়েছে। তাই যদি আমাদের ঘটনা হয় তাহলে এটাই হচ্ছে আমাদের স্থলন ছাড়া ঘূর্ণায়মান গতি বা রোলিং উইদাউট স্লিপিং। তাহলে খেয়াল করো আমাদের এখানে ঘূর্ণন অক্ষ যেটা আছে, দ্যাট মিনস যে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এটা সামনের দিকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে এবং আমি ধরে নিলাম একদম শুরুতে তার পয়েন্টটা ছিল এ এবং এটা সামনের দিকে ভি পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা সময় পর সে অন্য একটা পয়েন্টে চলে আসলো। একই সাথে আমরা যে তলটা দেখতে পাচ্ছি, এ তলটাও সামনের দিকে অবশ্যই ভি পরিমাণ বেগ নিয়ে যাবে, যেহেতু আমাদের এখানে ঘূর্ণন অক্ষের বেগ এবং এই সারফেস বা তলের বেগটা একদম সমান। এবং ফাইনাল মোমেন্টে আমাদের এখানে এই চাকাটা যে ঘূর্ণন অক্ষে এসেছে এটাকে আমি বি পজিশন ধরে নিলাম। তাহলে এই ধরনের গতি তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের রোলিং উইদাউট স্লিপিং। তাহলে এই গতির কয়েকটা বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্যটা হচ্ছে কি, আমাদের অবশ্যই এখানে ঘর্ষণ বল থাকবে। দ্যাট মিনস আমাদের তল এবং চাকা বা সারফেস এবং চাকার মাঝে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করবে। একই সাথে আমাদের এখানে চাকা এবং তল এদের মাঝে কোনো মানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ থাকবে না। আপেক্ষিক বিষয়টা হচ্ছে কীরকম, যে আমি যদি এই সারফেস বা তলের একটা বেগ ধরে নিলাম ভি অফ এস এবং চাকা বা হুইল যেটাই বলি না কেন ওর বেগটা আমি ধরে নিলাম ধরো ভি অফ ডব্লিউ, তার মানে ভি অফ এস আর ভি অফ ডব্লিউর মানটা অল টাইম সেম হবে। তাই এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকবে না, যার জন্য এই তলের সাপেক্ষে চাকাটাকে সবসময় স্থির বলে মনে হবে। তাহলে আমি যদি একদম ফাইনাল একটা ডেফিনেশন দিই, ডেফিনেশনটা হচ্ছে অনেকটা এরকম, যখন কোনো একটা বস্তুর এমন একটা চলন ঘূর্ণন গতি কাজ করবে যখন ওই বস্তুটার সাপেক্ষে ওই বস্তুটার তলের কোনো আপেক্ষিক বেগ থাকবে না, তখন সেটাকে আমরা বলি রোলিং উইদাউট স্লিপিং বা স্থলন ছাড়া ঘূর্ণায়মান গতি। তাহলে এই গতির জন্য তুমি দেখতে পাচ্ছ আমাদের চাকাটা কিন্তু একটা নির্দিষ্ট কৌণিক গতিতে ঘুরছে। তাহলে এই যে একটা কৌণিক গতিতে সে ঘুরছে, আমি এটাকে ওমেগা ধরে নিতে পারি। এবং একই সাথে চাকাটা যে ঘুরছে তার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু অবশ্যই একটা রৈখিক বেগ কাজ করবে এবং এই রৈখিক বেগটা কিন্তু তার স্পর্শকের সাপেক্ষে কাজ করবে, মানে স্পর্শকের সাথে কাজ করবে এবং সেক্ষেত্রে তার মানটা হবে কি ভি। তাহলে আমি এই জিনিসগুলো একটু কেটে দিচ্ছি। আমাদের এখানে যে সারফেসটা আছে বা তলটা আছে ওর বেগের মানও হচ্ছে ভি, তারপর আমাদের যেই ঘূর্ণন অক্ষটা আছে সেটার বেগটাও ছিল ভি এবং একই সাথে আমাদের চাকাটার প্রত্যেকটা পয়েন্টে যেই রৈখিক বেগটা কাজ করে স্পর্শক বরাবর এদের মানও কি ভি। তাহলে যখন এই সবগুলো জায়গায় ভি বেগ একই রকমভাবে কাজ করবে সেটাই হচ্ছে স্থলন ছাড়া ঘূর্ণায়মান গতি। এবং একই সাথে আমরা লাস্ট পয়েন্টে দেখতে পাচ্ছি চাকা এবং তলের মাঝে অবশ্যই একটা ঘর্ষণ বল এখন কাজ করবে, যেটা হচ্ছে এফ অফ এস। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে চলো আমরা এখন এই চাকাটার জন্য বা এই গতির জন্য টোটাল কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তিটা হিসাব করে ফেলি। তাহলে আমাদের মোট গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কেএন লিখতে পারি দুইটা গতিশক্তির। একটা হচ্ছে চাকাটা যেহেতু সামনের দিকে আগাচ্ছে তার মানে ওর মধ্যে একটা চলন গতিশক্তি আছে, দ্যাট মিনস কেটি আছে। আবার চাকাটা যেহেতু ঘুরছে তার মানে তার মধ্যে একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি বা ঘূর্ণন গতিশক্তি আছে। তো এই দুটোকে যোগ করে আমরা এখন লিখতে পারি কি হাফ ইন্টু, তুমি ধরে নাও চাকার ভর হচ্ছে এম, তার মানে
চলন গতির জন্য গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, আর ঘূর্ণন গতির জন্য গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হচ্ছে কি চাকাটা যে অক্ষকে কেন্দ্র করে ঘুরে ওই অক্ষের সাপেক্ষে চাকাটার জড়তা ভাবকের মান। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে চাকাটা মোটামুটি এরকম একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। আমি একটু অক্ষটা এঁকে দিই তাহলে বুঝতে পারবে। তো চাকাটা মোটামুটি এরকম একটা অক্ষকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ওমেগা পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তো সেক্ষেত্রে আমরা এই অক্ষের সাপেক্ষে যে জড়তা ভাগটা পাবো সেটাই হচ্ছে কি আই। তারপরে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই সমীকরণটাকে আরেকটু মডিফাই করতে পারি। কিভাবে করতে পারি? তুমি এখানে দেখতে পাচ্ছ চাকাটার মধ্যে যেহেতু আমাদের ঘূর্ণন গতি এবং রৈখিক গতি একই সাথে কাজ করে, তাই আমরা এই রৈখিক গতিটাকে ভাঙতে পারি এভাবে আর ইন্টু ওমেগা দিয়ে, যেখানে আর হচ্ছে আমাদের এই চাকাটার ব্যাসার্ধ। দ্যাট মিন্স চাকাটার কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে চাকার ব্যাসার্ধ বা আর। তো আমি আরটাকে এখানে লিখলাম। তাই যদি হয় তাহলে আমরা ভি এর বদলে লিখতে পারি আর ইন্টু ওমেগা, তার উপর একটা বর্গ দিতে পারি, আর এখানে লিখতে পারি হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। তো এভাবে যদি আমি এই জিনিসটাকে সাজাই তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে আরেকটা নতুন লাইন পেয়ে যাব। আমি একটা কাজ করি, আমি এই জিনিসটাকে এখানে এইভাবে লিখি। ধরো কে এন এর যে মানটা সেটা এখন কত হবে? হাফ ইন্টু এম ইন্টু আর এর উপর বর্গ ওমেগার উপর বর্গ। আচ্ছা, এটা মুছে দিই, এটা মুছে আমরা অন্য জায়গায় লিখি। যেহেতু আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, তো এটা আমরা এই জায়গায় ছোট্ট করে লিখে রাখলাম। তাহলে দেখো আমরা এর পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে প্লাস দিব হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। তো এখন এখান থেকে কোনো কিছু কি কমন যায়? আমি দেখতে পাচ্ছি এখানে হাফ ইন্টু ওমেগা স্কোয়ারটা খুব সুন্দরভাবে কমন যায়। তাহলে হাফ ইন্টু ওমেগা স্কোয়ার যদি আমি কমন নিই, আমরা এখানে পাবো এম ইন্টু আর স্কোয়ার, এটা একটা পার্ট, আর আরেকটা পাবো এখানে শুধুমাত্র আই। তাহলে একটু ভালো করে দেখো, আমরা এখানে একটা সুন্দর ফরম্যাট লিখেছি এবং এই ফরম্যাটটা কিন্তু খুবই পরিচিত। কেন পরিচিত? আমি তোমাদেরকে যখন জড়তা ভ্রামক পড়িয়েছিলাম তখন কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম পড়িয়েছিলাম, এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু চাকাটা একটা নির্দিষ্ট বিন্দুতে এই সারফেসটাকে আটকে রেখেছে। তাহলে আমি এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব যদি কেন্দ্র থেকে মাপতে চাই সেটা কিন্তু চাকার ব্যাসার্ধ বা আর হবে। তাহলে আমি যদি তোমাদেরকে এই ছোট্ট অংশটুকু দেখাই, দ্যাট মিনস এম আর স্কোয়ার প্লাস আই, এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি এই যে সারফেসটা বা তলটা চাকার যে বিন্দুতে আটকে রয়েছে, আমি এর বিন্দুটাকে পি ধরলাম। তো আমি যদি পি বিন্দু দিয়ে একটা অক্ষ কল্পনা করি, খেয়াল করে দেখো, তাহলে এই অক্ষকে কেন্দ্র করে আমি যদি চাকাটাকে ঘোরানোর চেষ্টা করি তাহলে আমরা এই অক্ষকে কেন্দ্র করে চাকার যে জড়তা ভ্রামকটা পাবো তার মানটাই হবে আলটিমেটলি এম আর স্কোয়ার প্লাস আই। এবং এটা কীভাবে হবে? এটা হবে হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে। তার মানে আমরা এখন নতুন যে অক্ষটা পেলাম, ধরো পি কিউ হচ্ছে আমাদের এখানে নতুন অক্ষ, যেখানে পি বিন্দুটা সবসময় আমাদের সারফেসের সাথে চাকার সংযোগস্থলে কাজ করে। তাহলে এই অক্ষ থেকে আমাদের আগেকার যে অক্ষ তার মধ্যকার দূরত্বের কি অবশ্যই আর হবে বা চাকার ব্যাসার্ধ হবে, এবং আর ব্যাসার্ধ দূরে কেন্দ্র বরাবর আমরা যে অক্ষটা পাচ্ছি তাকে কেন্দ্র করে যখন চাকাটা ঘুরবে তখন তার জড়তা ভ্রামকটা হবে কি আই। তার মানে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে বলতে পারি আই এর সাথে যদি এম আর স্কোয়ার যোগ করা হয় তাহলে সেটা অবশ্যই এমন একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামককে নির্দেশ করবে যে অক্ষটা চাকার কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্বে আছে, এবং ওই বিন্দুটাই হচ্ছে কি পি বিন্দু। তার মানে আমরা এতটুকু অংশকে একটা নতুন জড়তা ভ্রামক বলতে পারি আইপি, এবং এই আইপি পরিমাণ জড়তা ভ্রামকটা কাজ করছে আমরা নতুন যে অক্ষটা এঁকেছি পি বিন্দুগামী ওই অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা আলটিমেটলি এটাকে লিখতে পারি হাফ ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আইপি, যেখানে আইপি হচ্ছে আমাদের চাকা এবং এই যে তলটা আছে তাদের সংযোগস্থল দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান। সো আলটিমেটলি আমরা এখানে একটা সুন্দর ফর্মুলা পেয়ে গেলাম, যেটা হচ্ছে কেএন বা স্থলন ছাড়া ঘূর্ণমান কোনো একটা বস্তুর জন্য মোট গতিশক্তির মান হচ্ছে হাফ ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আইপি, যেখানে আইপি হচ্ছে কি ওই তল এবং বস্তুটার মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান। তাহলে এই জিনিসটা কোথায় লিখবো? আমি এই জিনিসটা একটু রেড কালারে পাশে লিখে রাখছি। আমরা এখানে কেএন এর মান পেয়েছি, সেটা হচ্ছে হাফ ইন্টু, তুমি সরাসরি হাফ ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এম আর স্কোয়ার প্লাস আইও দিতে পারো, অথবা সরাসরি ওমেগা স্কোয়ার ইন্টু আইপিও দিতে পারো। আমি একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে আইপি ইন্টু ওমেগা স্কোয়ার। তো এখন খেয়াল করো, আমাদের এই গতির জন্য কিন্তু আমি বলেছিলাম ঘর্ষণ বল কাজ করবে, তাই না? তার মানে এফএস এর মান থাকবে। বাট আমাদের এখানে এই যে সারফেসটা তুমি দেখতে পাচ্ছ বা তলটা যে দেখতে পাচ্ছ, এটা যে বেগ নিয়ে যাচ্ছে আমাদের চাকাটার যে অক্ষটা সেটাও কিন্তু একই পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের চাকার সাপেক্ষে এই সারফেস বা তলের
কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না বা আপেক্ষিক বেগের মান শূন্য হচ্ছে, তা আমরা বলতে পারি এই চাকাটার জন্য বা এই বস্তুর জন্য ঘর্ষণ দ্বারা কৃতকাজের মানটা শূন্য হবে। তাহলে এটা একটা খুব সুন্দর জিনিস। আমি ঘর্ষণ দ্বারা কৃতকাজটাকে ডব্লিউ অফ এফ লিখতে পারি, তো সেটার মানটা সম্পূর্ণভাবে শূন্য হবে। যেহেতু ঘর্ষণ কি একটা বল, তার মানে যদিও আমাদের এখানে এফএস এর উপস্থিতি আছে বা ঘর্ষণ বলের উপস্থিতিটা এখানে দেখতে পাচ্ছ আছে, তারপরও এই ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মানটা শূন্য হবে, কেননা আমাদের এই চাকাটা এবং আমাদের এই সারফেসটা একে অপরের সাপেক্ষে স্থান পরিবর্তন করেনি। আবার আমরা জানি যখন কোনো একটা বস্তু সামনের দিকে চলে এবং তার মধ্যে যখন ঘর্ষণ বল কাজ করে, তখন ওই বস্তুর মধ্যে কিছু শক্তির অপচয় হয়। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যদিও আমাদের ঘর্ষণ বল কাজ করছে, তারপরেও আমাদের এই চাকাটা এবং এই তলটা একই গতি নিয়ে সামনের দিকে আগাচ্ছি বলে ঘর্ষণ বল দ্বারা আমাদের সেই লস হওয়া এনার্জি বা ক্ষয় হওয়া শক্তির কোনো মান থাকবে না। তার মানে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মানও শূন্য হবে এবং ঘর্ষণ বলের জন্য আমরা এখানে যে এনার্জিটা পাবো, দ্যাট মিনস এনার্জি মানে হচ্ছে ই, তুমি এটাকে ই অফ এফ ধরতে পারো, মানে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে এনার্জির ক্ষয়টা হবে বা শক্তির যে ক্ষয়টা হবে, সেই ক্ষয়ের মানটা আমরা এখানে শূন্য পাবো। তাহলে এটা সত্যি একটা আজব ধরনের গতি, যে গতির মধ্যে ঘর্ষণ বল থাকে, তারপরেও ঘর্ষণ বল দ্বারা কোনো কৃতকাজ হয় না, মানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কোনো কৃতকাজ হয় না এবং ঘর্ষণ বলের জন্য যেই শক্তির ক্ষয় সেটাও কিন্তু হয় না। আবার আরেকটা মজার জিনিস হচ্ছে কি, আমাদের এখানে যেহেতু অক্ষটা ভি পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে, আবার আমাদের পৃষ্ঠটাও যেহেতু ভি পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে, এবং আমাদের এই চাকাটার প্রতিটা পয়েন্টের মধ্যে যেই রৈখিক বেগটা আছে তার মানও যেহেতু ভি, তার মানে আমাদের এখানে 3টা ভি আসলে কাজ করছে। তার মানে এই ধরনের গতিটাকে তোমরা মনে রাখতে পারো 3V হিসেবে। 3টা ভি বা 3টে একই রকম রৈখিক বেগ এখানে কাজ করে। বাট আমরা এখানে আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তুমি ধরো না আমাদের এই চাকার উপর এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এই পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে রৈখিক গতির যেই ভেক্টরটা সেটা কিন্তু সেম, দ্যাট মিনস ভি, বাট তাদের দিক কিন্তু ভিন্ন। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আমি যদি এখানে সি পয়েন্ট আরেকটা ধরি, তার মানে আমাদের রৈখিক বেগটা এখানে সরাসরি উপরের দিকে কাজ করবে, যেটা হচ্ছে ভি। তার মানে রৈখিক গতির যেই মান সেটা সব সময় প্রত্যেকটা পয়েন্টে একই থাকবে, এ বি সি 3টা পয়েন্টে একই থাকবে, বাট তাদের দিকটা কিন্তু ভিন্ন থাকবে, এটা একটু মনে রাখতে হবে। তার মানে আমরা এখানে সমরৈখিক বেগ বলতে পারবো না চাকার প্রত্যেকটা পয়েন্টের রৈখিক বেগকে, এগুলো হচ্ছে আসলে অসমরৈখিক বেগ, যেহেতু তাদের দিকের পরিবর্তনটা দেখা যাচ্ছে। মানে আমরা এখানে যে ওমেগাটা দেখতে পাচ্ছি বা কৌণিক বেগটা যে দেখতে পাচ্ছি, এটার মান সবসময় সেম হবে। তাহলে আমরা ফাইনাল আরও একবার অ্যানিমেশনটা দেখাই এবং এক কথায় বলি, স্থলন ছাড়া ঘূর্ণায়মান গতি হচ্ছে এমন একটা গতি যেখানে কোনো একটা বস্তু একই সাথে চলন গতিও তৈরি করে আবার ঘূর্ণন গতিও তৈরি করে। বাট এক্ষেত্রে বস্তুটা যে তলের উপর বসে থাকে বা সারফেসের উপর বসে থাকে, সে সারফেস বা তলের সাপেক্ষে ওই বস্তুটার কোনো আপেক্ষিক বেগ থাকে না, যদিও ওই তল এবং বস্তুটার মাঝে একটা নির্দিষ্ট ঘর্ষণ বল কাজ করে। তারপর আমি তোমাদেরকে বিভিন্ন ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি নিয়ে একটা দারুণ চার্ট দেখাবো। দ্যাট মিনস আমাদের এখানে ভিন্ন ভিন্ন ধরনের বস্তু তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বস্তুর মধ্যে রোলিং মোশন বা ঘূর্ণায়মান গতি কাজ করছে। তো যখন কোনো একটা বস্তুর মধ্যে ঘূর্ণায়মান গতি কাজ করে, তখন তার মধ্যে একই সাথে চলন গতিও কাজ করে এবং ঘূর্ণন গতিও কাজ করে। তাহলে দেখো আমরা এখানে অনেকগুলো টার্ম দেখতে পাচ্ছি। তো একদম প্রথমে দেখতে পাচ্ছি চক্রগতির ব্যাসার্ধ এবং ওই বস্তুটার সাধারণ ব্যাসার্ধের অনুপাতের বর্গ। তারপর দেখা যাচ্ছে আমাদের ওই বস্তুটার চলন গতিশক্তির মান, তারপর দেখা যাচ্ছে ঘূর্ণন গতিশক্তির মান, তারপর দেখা যাচ্ছে মোট গতিশক্তির মান, তারপর দেখা যাচ্ছে আমাদের চলন গতিশক্তি ভাগ হচ্ছে মোট গতিশক্তির অনুপাতের পার্সেন্টেজ, তারপর দেখা যাচ্ছে ঘূর্ণন গতিশক্তি ভাগ আমাদের মোট গতিশক্তির অনুপাতের যেই পার্সেন্টেজ সেটা। এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে ভিন্ন ভিন্ন বস্তু কিন্তু দেওয়া আছে। একদম প্রথমে দেওয়া আছে হচ্ছে একটা রিং এবং একই সাথে দেওয়া আছে আমাদের এখানে একটা সিলিন্ড্রিক্যাল শেল, তার মানে ফাফা সিলিন্ডার। তাহলে এখানে দুইটা বস্তুর জন্য সবগুলো ডেটা সেম। তারপরে এখানে দেওয়া আছে একটা ডিস্ক আর এখানে দেওয়া আছে একটা সলিড সিলিন্ডার, দ্যাট মিনস নিরেট সিলিন্ডার। তার মানে এই দুটো বস্তুর জন্য সবগুলো ডেটা কি সেম হবে। তারপর দেওয়া আছে একটা সলিড স্পিয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে নিরেট গোলক, আর দেওয়া আছে একটা হলো স্পিয়ার বা ফাফা গোলক। তাহলে আমি তোমাদেরকে যে কোনো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে একটা নিরেট গোলককে নিলাম, দ্যাট মিনস সলিড স্পিয়ারকে নিলাম। তাহলে নিরেট গোলকটাকে আমি যখন ঘূর্ণায়মান গতি সম্পন্ন করব, তখন তার মধ্যে একই সাথে চলন গতিও থাকবে এবং ঘূর্ণন গতিও থাকবে, এবং ওই বস্তুটার মধ্যে অবশ্যই চক্রগতির ব্যাসার্ধ এবং ওই বস্তুর নিজস্ব ব্যাসার্ধের অনুপাতের বর্গের মান হবে 2/5। যখন আমরা কোনো একটা নিরেট গোলককে এভাবে ঘূর্ণায়মান করব, তখন তার মধ্যে অবশ্যই চলন গতিশক্তি থাকবে যার মান হবে 1/2 mv² এবং ঘূর্ণন গতিশক্তি থাকবে যার মান হবে 1/5 ইন্টু mv²। আর তুমি যদি এই দুটোকে যোগ করে দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ তারা মিলে 7/10
10 MB² হবে। এবং ফাইনালি তুমি যদি এই kn এর মানটাকে মানে কেটি দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে 5/7 এবং এটাকে তুমি যদি 100 দ্বারা গুণ করো তাহলে তুমি এখানে একটা পার্সেন্টেজ পেয়ে যাবে, দ্যাট মিনস 71.5%। তারপর তুমি যদি ঘূর্ণন গতিশক্তিকে মোট গতিশক্তি দিয়ে ভাগ করো তাহলে তুমি পাচ্ছ 2/7 এবং এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবে হচ্ছে 28.5%। তাহলে এই হচ্ছে আমাদের এখানে মূল কাহিনী। তো তোমরা চাইলে এই জিনিসটাকে মনে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের এটা অনেক বেশি পরিমাণে হেল্প করে। তাহলে আমরা এখানে যেই গতি নিয়ে কাজ করেছি সেটা অবশ্যই হচ্ছে কি ঘূর্ণায়মান বস্তু, দ্যাট মিনস রোলিং মোশনের জন্য বিভিন্ন ক্ষেত্রে গতিশক্তির মান। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।